শেখ হাসিনা দৃঢ় প্রতিজ্ঞ, তিনি দেশে ফিরবেন। দেশে ফিরে জুলাই ষড়যন্ত্রকারীদের বিচার করবেন, তাদেরকে আইনের আওতায় আনবেন। যেটাকে একপক্ষ বলার চেষ্টা করছেন যে জুলাই বিপ্লব বা জুলাই আন্দোলন, যার মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটেছে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই জুলাই আন্দোলনকেই বলছেন যে না, এটা জুলাই আন্দোলন ছিল না, ছাত্র আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন যেটা শুরু হয়েছিল, আসলে সেটা ছিল সরকার পতনের জন্য একটা ষড়যন্ত্র। শেখ হাসিনা তিনি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি যে জুলাই আন্দোলনের সময় যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন জুলাই আন্দোলনের সময়, সেই সমস্ত মানুষের সঙ্গে তিনি অনলাইনে কথা বলছেন। সেখানে তিনি একেবারে দৃঢ় প্রতিজ্ঞ, তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে তিনি দেশে ফিরবেন। এই জুলাই ষড়যন্ত্রকারী যারা আওয়ামী লীগ নেতাকর্মী, সাধারণ মানুষ, যারা মুক্তিযোদ্ধাদের উপরে আক্রমণ করেছে, বাড়িঘর লুটপাট করেছে, অনেকের জীবন নিয়েছে, তারপরে ৩২০৪ জন পুলিশ জুলাই আন্দোলনের সময় মারা গিয়েছে, যেটা টাইমস ম্যাগাজিনের রিপোর্টে বলা হয়েছে যে ৩২০৪ জন পুলিশ মারা গিয়েছে, তাদের তিনি বিচার করবেন। এ ব্যাপারে একবার দৃঢ় প্রতিজ্ঞ শেখ হাসিনা। এখন এই পরিস্থিতিতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জামাতে ইসলামী, তারা ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জনে তারা ভীষণভাবে চিন্তিত। যদিও বিএনপি বলছে তারা খুব একটা চিন্তিত নয়, ডক্টর ইউনূস সরে গেলে, পদত্যাগ করলে তার জায়গায় বিকল্প কেউ আসবে। কিন্তু চিন্তিত হয়ে পড়েছে জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি। তাহলে তাদের কি হবে যদি এই সরকারের পতন ঘটে যায়, আওয়ামী লীগ যদি ক্ষমতা পেয়ে যায়, শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় চলে আসে? এটাই কিন্তু ভাবাচ্ছে জাতীয় নাগরিক পার্টিকে, ভাবাচ্ছে জামাতে ইসলামীকে, এমনকি ভাবাচ্ছে বিএনপিকেও। বিএনপিরও কনফিডেন্ট নেই যে তারা এই সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য করবে ডক্টর ইউনূসকে, তারা ক্ষমতায় আসবে। ডক্টর ইউনূস যে সংস্কার, তারপরে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার, তারপরে নির্বাচন, এই তিনটে জিনিসকে প্রাধান্য দিচ্ছেন, এটাতে বিএনপিও একমত। কিন্তু বিএনপি, জামাত, এনসিপি সবাই একমত হলেও নির্দিষ্টভাবে নির্বাচনের দিন ঘোষণা, যে 2025 ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, এই কথা কিন্তু ডক্টর ইউনূস বা তার উপদেষ্টারা কখনোই বলছেন না। এমনকি এনসিপি তারা দাবি তুলছে যে না, স্থানীয় নির্বাচন আগে করা হোক। অর্থাৎ এখানে যদি আমরা দেখি, সব পক্ষের একটা আলাদা আলাদা বক্তব্য রয়েছে, কিন্তু সবার ভয় এক জায়গায়, যে যদি কোনো ক্ষেত্রে কোনো কারণে আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসে, শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় চলে আসে, যেটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বলার চেষ্টা করছে যে জুলাই বিপ্লব হয়নি, জুলাই ষড়যন্ত্র হয়েছে। এখন আর এক পক্ষ বলার চেষ্টা করছে না, জুলাই বিপ্লব হয়েছে, জুলাই আন্দোলন ঘটেছে, যার ফলে শেখ হাসিনার পতন ঘটেছে। এখন যতদিন এই আওয়ামী লীগ বিরোধী শক্তি থাকবে ক্ষমতায়, তারা বলবে না জুলাই বিপ্লব ঘটেছে। কিন্তু যখনই আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় চলে আসবে, তখন কি হবে? 2024 যে আন্দোলন, তখন কিন্তু হয়ে যাবে সেটা জুলাই ষড়যন্ত্র। এবং সেই ষড়যন্ত্রের আওতায় এসে কিন্তু তার সঙ্গে যারা যারা সম্পৃক্ত ছিলেন, অর্থ দিয়ে, তারপরে সঙ্গ দিয়ে, প্ল্যান দিয়ে, সরাসরি অংশগ্রহণ করে যারা যারা সেই জুলাই আন্দোলনে বা ষড়যন্ত্রে যারা যারা যুক্ত ছিলেন, তাদের প্রত্যেককে কিন্তু আইনের আওতায় আনবে এবং তাদের জন্য কঠোর বিচার হবে। কারণ ৩২০৪ জন পুলিশ মারা গিয়েছে জুলাই আন্দোলনে, যেটা টাইমস ম্যাগাজিন বলছে। সেটাকে যতই ইনডেমনিটি অধ্যাদেশ দেওয়া হোক, দায়মুক্তি দেওয়া হোক, যে 15 জুলাই থেকে 8 আগস্ট যে গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট যে ঘটনাগুলো ঘটেছে, তার বিরুদ্ধে কোনো মামলা, কোনো গ্রেপ্তার, কোনো কিছু করা যাবে না। কিন্তু এই ধরনের যে ঘটনা, অগ্নিসংযোগ, মানুষকে মেরে ফেলা, মেট্রো রেলে আগুন দেওয়া, এই ধরনের ঘটনায় যতই ইনডেমনিটি দেওয়া হোক, সেগুলো কিন্তু টেকে না। এগুলো বালির বাঁধের মতো।
যে কোনো নির্বাচিত সরকার আসলে এই ধরনের ইমডিনিটি কিন্তু চলে যাবে, কিন্তু অন্য সরকার এসে যদি নাও এই ইমডিনিটি বাতিল করে দেয়, কিন্তু শেখ হাসিনার দল আওয়ামী লীগ যেদিনই ক্ষমতায় আসবে সেদিনই বাতিল করে দেবে। আর শেখ হাসিনা নেতৃত্বে ক্ষমতায় আসার সম্ভাবনায় বেশি আওয়ামী লীগের। তাহলে সেক্ষেত্রে কি হবে এই জুলাই আন্দোলনকারীদের? এই ভয়ে তারা ডক্টর ইউনূসকে একেবারে স্ট্রিক্টলি বলতে পারছেন না যে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। বিএনপি বলতে পারছে না, নির্বাচনের কথা বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, কিন্তু আলতো আলতোভাবে। বিএনপি বলতে পারছে না যে আপনি মানবিক করিডরের নামে বাংলাদেশের সার্বভৌমত্ব যেটা হুমকির মুখে পড়তে পারে, আপনি ওই মানবিক করিডর দিতে পারেন না। বিএনপি বলতে পারছে না যে চট্টগ্রাম বন্দর আপনি বিদেশিদের লিজ দিতে পারেন না। বিএনপি বলতে পারছে না যে সেন্ট মার্টিন দ্বীপ আপনি কারোর হাতে তুলে দিতে পারেন না। এটা কিন্তু বিএনপি ক্লিয়ার করে বলতে পারছে না। আসলে দেশের যা হয় হোক, বিএনপি চাইছে নির্বাচন, এবং যেটা একপক্ষ বলার চেষ্টা করছে, বিএনপি চাইছে নির্বাচন এবং ক্ষমতায় আসতে। কিন্তু বিএনপি কেন আন্দোলন করছে না, কেন কথা বলছে না এই নিয়ে যে আপনি মানবিক করিডোরের নামে দেশের সার্বভৌমত্ব নষ্ট করছেন? ডক্টর ইউনূস সাহেব, আপনি এটা পারেন না। আপনি চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে পারেন না। আপনি সেন্ট মার্টিন বিদেশিদের হাতে তুলে দিতে পারেন না। এই কথাগুলি কিন্তু বিএনপি বলছে না। আর এই কারণগুলি কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষে যাচ্ছে। কারণ শেখ হাসিনা বারবার তিনি বলেছিলেন যে তাকে এই যে চট্টগ্রাম বন্দর বলুন, সেন্ট মার্টিন দ্বীপ বলুন, এই সেন্ট মার্টিন দ্বীপ বিদেশিরা চেয়েছিল, তা যদি তিনি সমঝোতা করতেন, বিদেশিদের হাতে তুলে দিতেন সেন্ট মার্টিন দ্বীপ, তাহলে তিনি নিশ্চিন্তে ক্ষমতায় থাকতে পারতেন। শেখ হাসিনা বারবার বলেছেন, বঙ্গবন্ধু মুজিবুর রহমানকেও প্রস্তাব দেওয়া হয়েছিল দেশের মাটি বিদেশিরা ব্যবহার করবে, কিন্তু বঙ্গবন্ধু সে দাবি মেনে নেননি, শেখ হাসিনাও মেনে নেননি। শেখ হাসিনা বারবার বলেছেন, এমনকি ক্ষমতা মানে চ্যুত হওয়ার আগেও বলেছেন যে বিদেশিরা চক্রান্ত করছে তাকে সরানোর জন্য। দেশের যে সেন্ট মার্টিন দ্বীপ বিদেশিরা চাইছে তা দিয়ে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু তিনি সেই রফা করেননি। এইগুলোই কিন্তু শেখ হাসিনার পক্ষে যাচ্ছে। এখন বাংলাদেশের জনগণ এখন ভাবছে যে শেখ হাসিনা যা বলেছে তাহলে তো ঠিক বলেছে। আবার শেখ হাসিনা বলছেন, যেটা জাতিসংঘের হিসেব অনুযায়ী যে জুলাই আন্দোলনে 650 জন মারা গিয়েছে। শেখ হাসিনা বলছেন, মানে ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা বলছেন যে ওই মৃতদেহগুলি নতুন করে ময়নাতদন্ত করা হোক, পোস্টমর্টেম করা হোক। তার পুলিশের গুলিতে এগুলো মরেনি, এগুলো মেটিকুলাস ডিজাইন হিসাবে যে ডক্টর ইউনূস যেটা আমেরিকায় গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনের একটি প্রোগ্রামে গিয়ে বলেছিলেন যে এই হাসিনার বিরুদ্ধে আন্দোলন ছিল মেটিকুলাস ডিজাইন, এবং মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলেন মাহফুজ আলমকে। তো সেই শেখ হাসিনা বলছেন যে মেটিকুলাস ডিজাইনের অঙ্গ হিসাবে তারাই, এই মাস্টার মাইন্ডরা বা এই ডক্টর ইউনূসরা লোক দিয়ে এই যে 650 জন, এদের মধ্যে অনেককেই তারাই মেরেছে। আবার সাখাওয়াত সাহেব, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম উপদেষ্টা হয়েছিলেন, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত সাহেব, তিনি বলেছেন যে অনেকের গায়ে 7.62 রাইফেলের গুলি পাওয়া গিয়েছে, কিন্তু সেই গুলি তো পুলিশ ব্যবহার করে না। তাহলে তদন্ত করে দেখতে হবে সেই গুলি কোত্থেকে আসলো। অমনি তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হলো। এটাও কিন্তু শেখ হাসিনা দাবি করছেন যে কেন সাখাওয়াত সাহেবকে সরিয়ে দেওয়া হলো যখন 7.62 কথা বললেন। কেন যারা মারা গিয়েছে কিভাবে মারা গেল পুলিশের গুলিতে, না কিভাবে তাদেরকে কেন নতুন করে পোস্টমর্টেম করা হচ্ছে না? আমি পোস্টমর্টেম করার দাবি জানাচ্ছি। এখন শেখ হাসিনার এই যে দৃঢ় অবস্থান, সেটা কিন্তু সরকার পতনের আগে বা সঙ্গে সঙ্গে মানুষ বিশ্বাস না করলেও এখন বিশ্বাস করতে শুরু করেছে। এবং এই যে বিএনপির যে একটা দুর্বল অবস্থান, যে একটা নির্বাচন আদায় করে নেওয়ার জন্য তাদের যে স্ট্রং অবস্থান, সেটাই নিতে পারছে না। এটাই কিন্তু শেখ হাসিনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে যে না, বাংলাদেশে এমন কোনো দল নেই যেটা বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের যে দেশের ভূখণ্ডকে অখণ্ড রাখার ব্যাপারে একবারে স্ট্রংলি দাঁড়িয়ে থাকবে, সেটা কোনো দল সেইভাবে ভূমিকা রাখতে পারছে না। এটাই কিন্তু বাংলাদেশের মানুষের কাছে কিন্তু তার জনপ্রিয়তা বাড়িয়ে তুলছে এবং শেখ হাসিনারও আত্মবিশ্বাস বাড়িয়ে তুলছে। কারণ এই যে ডক্টর ইউনূস যে বিদেশিদের হাতের বিভিন্ন বন্দর, বিভিন্ন জায়গা যেভাবে তুলে দিতে চাইছেন, তার বিরুদ্ধে আন্দোলন কোথায়? এনসিপি কোনো কথা বলেছে? জামাত ইসলামী কোনো কথা বলেছে? বিএনপি কোনো কথা বলেছে? বলছে না। তার মানে কি, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যে ভূখণ্ড,
সেই ভূখণ্ডকে অটুট রাখার জন্য শেখ হাসিনার যে দাবিগুলি সেটাই কিন্তু এখন মানুষের মধ্যে বিশ্বাসযোগ্য হয়ে উঠছে। তাই তিনি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছেন যে বাংলাদেশের জনগণ তার প্রতি সমর্থন করবে, তিনি দেশে ফিরবেন। বাংলাদেশের মানুষ এগুলো বুঝতে পারছে এখন যে শেখ হাসিনা যেগুলো বলেছেন সেগুলো সত্যি। তিনি দেশের সঙ্গে কোনোভাবে কম্প্রোমাইজ করতে চাননি। তিনি দেশের স্বার্থ, দেশের সুবিধা, দেশের সার্বভৌমত্ব এগুলি কোনোভাবেই তিনি কারোর সঙ্গে আপোষ করেনি, এটা কিন্তু শেখ হাসিনা বলছেন এবং বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্বাস করছেন। আবার এক পক্ষ যারা শেখ হাসিনাকে স্বৈরাচারী বলেন, ফ্যাসিস্ট বলেন, যারা বলেন যে ছাত্র আন্দোলনের সময় নির্বিচারে তিনি নির্দেশ দিয়ে পুলিশ গুলি চালিয়েছিল, অনেকের মৃত্যু ঘটেছে। এখন মৃত্যু ঘটেছে, কিন্তু যেটা জাতিসংঘ বলেছে যে 650 জনের মৃত্যু ঘটেছে ছাত্র আন্দোলনে। এখন তার মধ্যে আবার কতজন পুলিশের গুলিতে, কতজনের ওই মেটিকুলাস ডিজাইনের অঙ্গ হিসাবে, সেটা একটু ভেবে দেখতে হবে। সেটা যেটা আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, শেখ হাসিনা বলছেন। আবার 650 জন আন্দোলনকারী যদি মারা যায় আর পুলিশ মারা গিয়েছে, যেটা টাইমস ম্যাগাজিনের রিপোর্টে বলা হচ্ছে 3204 জন, তাহলে কোনটাকে গণহত্যা বলা হবে বলুন? গণহত্যার দায়ে যদি শেখ হাসিনার বিচার হয় তাহলে 650 জন, তাহলে 650 জনকে যদি গণহত্যা বলা হয় তাহলে 3204 জন পুলিশ মারা হয়েছে আন্দোলনের সময়, সেটাকে আপনি কি বলবেন? তার বিচার কতটা হবে তাহলে বলুন তো? কোনটা তাহলে গণহত্যার পর্যায়ে পড়বে? আবার এই যে যেটা 15 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত ইমডিমনিটি দিয়েছে ডক্টর ইউনূসের সরকার, কিন্তু 15 জুলাই থেকে 8ই আগস্ট, কিন্তু শেখ হাসিনা পতন ঘটেছে 5ই আগস্ট। তাহলে 5ই আগস্টের পর থেকে বহু বাড়ি ঘর লুটপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালাও পোড়াও, বহু সাধারণ মানুষের জীবন গিয়েছে। সেগুলো ধরলে আরও এই পুলিশের সঙ্গে সঙ্গে 3204 জনের সঙ্গে আরও মানুষ মারা গিয়েছে, যেটা আন্দোলনকারীদের হাতে মারা গিয়েছে। তাহলে সেই জায়গাগুলোর দায় কে নেবে? যার ফলে এই জুলাই একটা পক্ষ বলছে আন্দোলন, তারা এটাকে বিপ্লব বলছে, আর আওয়ামী লীগ এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বা সাধারণ জনগণের একটা পক্ষ, তারা বলছে না, জুলাই ষড়যন্ত্র হয়েছে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার জন্য, মানে ক্ষমতা থেকে সরার জন্য। এখন এই ষড়যন্ত্রের সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন তারা তো ভয় পাবেনি। তারা ডক্টর ইউনূস ক্ষমতা থেকে চলে যাক এটা তারা কোনোভাবেই চাইবেন না। তাদের তিনি দেশের ক্ষতি করুন, দেশকে কোথায় লিজ দেবেন, কোথায় কাকে কি বন্দর দেবেন, কোথায় কি মানবিক করিডর দেবেন, এসব নিয়ে ভাবার আগে তাদের ভাবনা হচ্ছে তাদের নিজেকে বাঁচানো। যে কোনোভাবে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুন বা তারা ক্ষমতায় আসুন, সেটা নিশ্চিত না হলে কখনোই তারা ডক্টর ইউনূসকে ছাড়বেন না যে কোনো প্রকারে। এবং ডক্টর ইউনূসও কিন্তু এত সহজে ছেড়ে যাবেন না। তিনি এমনিতেই বলেছেন যে পদত্যাগ করার কথা ভাবছে, যেটা নাহিদ ইসলাম বলেছেন। কিন্তু আবার তো একজন উপদেষ্টা এসে বললেন না, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। আমাদের পশ্চিমবঙ্গে একটা সময় আমাদের একজন নেত্রী, পশ্চিমবঙ্গের নেত্রী একটা দল সম্পর্কে বলেছিলেন যে অমুক দলের নেতারা দেহত্যাগ না করলে পদত্যাগ করেন না। তো অনেকেই আবার বলার চেষ্টা করছেন এখন, অনেক বিশ্লেষক বা অনেকেই, যে এটা কি করে ভাবলেন যে ডক্টর ইউনূস, যিনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়তে চাননি, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের জন্য যিনি আইন আদালত লড়াই সংগ্রাম করেছেন এবং সেই পদকে টিকিয়ে রাখার জন্য হিলারি ক্লিন্টন, বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়ক, তাদেরকে গিয়ে বলেছেন যে তার হয়ে একটা বিবৃতি দেওয়া হোক, তার হয়ে সুপারিশ করা হোক, তার হয়ে হাসিনাকে ফোন করে বলা হোক। যিনি গ্রামীণ ব্যাংকের একটা সামান্য চেয়ারম্যান, তার কাছে তো হাজার হাজার গুণ বড় জায়গা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যেটা প্রধানমন্ত্রীর সমতুল্য পদ, সেটা তিনি কি করে ছাড়বেন? তাই অনেকে বলছেন যে না, দেহত্যাগ করার আগে পর্যন্ত তিনি পদত্যাগ অন্তত করতে চাইবেন না, যদিও সেটা নেগেটিভ অর্থে বলা হচ্ছে। আবার অনেক বাংলাদেশের বিশেষ করে মানে ইসলামপন্থী দলগুলোর মধ্যে অনেকেই তারা কোনোভাবেই ডক্টর ইউনূসকে ছাড়তে চান না, যে না, ডক্টর ইউনূস থাকবেন। আবার ইসলামপন্থী যারা ধর্মীয় বক্তা, তাদের মধ্যে এক অংশ বক্তা তারা তো বলতেই শুরু করেছেন কিসের নির্বাচন, ডক্টর ইউনূস আজীবন থাকবেন, কেউ বলছেন 5 বছর থাকবেন। কিন্তু তাদের এই বক্তব্যের গ্রহণযোগ্যতা কিন্তু আর সেইভাবে ফুটে উঠছে না, যেহেতু ডক্টর ইউনূস বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর থেকে একেবারে সমস্ত দিক থেকে বাংলাদেশের মানে আইন শৃঙ্খলা, বাংলাদেশের মানুষের কর্মসংস্থান, সাধারণ মানুষের নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা, সমস্ত দিক থেকে এই ডক্টর ইউনূসের সরকার
চরমভাবে ব্যর্থ। এটা কিন্তু আর মানে মুখে বলার কথা না, এটা একেবারে সব দিক থেকে একেবারে প্রমাণিত যে এই সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে দেশ চালাতে। ডক্টর ইউনূস একজন শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ হলেও তার মনে যে একটা প্রতিহিংসা কাজ করছে, সেটা কিন্তু আওয়ামী লীগের প্রতি যে আচরণ করছেন তার ফলেই বোঝা যাচ্ছে যে তিনি ভালো শাসন দেওয়ার চাইতেও তার মনে একটা প্রতিহিংসা রয়েছে। তার মনে রয়েছে তার ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলি, গ্রামীণ ব্যাংক সহ, সেইগুলি কীভাবে সুবিধা নিয়ে নেবেন, যার ফলে তিনি 660 কোটি কর তার কোম্পানির তিনি মুকুব করে নিয়েছেন। তার কোম্পানির আগরও যাতে কয়েক বছর কর না লাগে সে ব্যবস্থা তিনি করে নিয়েছেন, এবং বৈদেশিক যে চুক্তিগুলো হচ্ছে তার সঙ্গে তার কোম্পানিগুলিকে জুড়ে দিয়ে সুবিধা করে নিচ্ছেন, এবং যেই যে সরকার এসছে তার যারা ঘনিষ্ঠ মানুষ তাদেরকে নিয়ে এসে জায়গা করে দিয়েছেন। সব মিলিয়ে তিনি একজন যে রাষ্ট্র পরিচালনা করতে গেলে যে তার অভিজ্ঞতা, দক্ষতা, যোগ্যতা দরকার, সেটা কিন্তু ডক্টর ইউনূসের মধ্যে দেখা যাচ্ছে না। আর এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু শেখ হাসিনার আত্মবিশ্বাস বাড়ছে, শেখ হাসিনার প্রতি মানুষের সমর্থন বাড়ছে, শেখ হাসিনা আরও দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছেন যে তিনি দেশে ফিরবেন এবং জুলাই ষড়যন্ত্রকারীদের তিনি বিচার করবেন। আর এটা যত বেশি এই ধরনের পরিস্থিতি হচ্ছে, জুলাই বিপ্লবের সঙ্গে বা জুলাই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যারা বলছেন বিপ্লব, যারা বলছেন আন্দোলন, তারা চিন্তিত হচ্ছেন, ভয় পাচ্ছেন, আতঙ্কিত হয়ে পড়ছেন। তারা যে কোনো মূল্যে তাদের ডক্টর ইউনূস যত খারাপই করুন, তারা চাইছেন যা করে ধরে থাকতে, যেন কোনোভাবেই আওয়ামী লীগ বা শেখ হাসিনা এসে না পড়ে। আর জুলাই আন্দোলনে যদি আমরা বলি, যেমন এই জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে ছাত্ররা ছিল, সাধারণ ছাত্ররা জানতো না এই যে পরিকল্পনার কথা। জামাত ইসলামী ছিল, আবার বিএনপিও এই আন্দোলনে কিন্তু পিছন থেকে যে সহযোগিতা করেছে সেটা কিন্তু কথায় কাজে অনেকের বক্তব্যে সেটা ফুটে উঠেছে। যেমন তারেক, তিনি তো বলেই ফেলেছেন যে তাকে তারেক রহমান ফোন করতেন কোথায় কিভাবে আন্দোলন করতে হবে। তার ফলে এই জুলাই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত, যেটা আওয়ামী লীগ বলছে ষড়যন্ত্র জুলাই, তারা সবাই কিন্তু চিন্তিত। ডক্টর ইউনূসকে জোর দিয়ে তাই কেউ কিছু বলতে পারছেন না। সময় দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।